নমস্কার। রাত ৯টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে আগামীকাল ৫ রাজ্যে ভোটের ফলাফল এবং ভোটের ফলাফল ৫ রাজ্যে কি হবে সেদিকে কিন্তু তাকিয়ে আছে সারা দেশের মানুষ। বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের দিকে এই রাজ্যের মানুষের নজর আছে এবং এই রাজ্যের মানুষ আগামীকাল নজর রাখবেন পশ্চিমবঙ্গ ভোটে কি ফলাফল হয় এবং পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের দিকে উৎসাহ অনেক বেশি। আমরা এর আগে দেখেছিলাম যে বিভিন্ন চ্যানেল তারা নিজেদের মতো করে বুথ ফেরত সমীক্ষা করেছে। এক একজন বা এক একটি সমীক্ষায় দেখা গেছে তৃণমূলকে এগিয়ে নিয়ে রাখা হয়েছে, আবার এক একটি সমীক্ষায় বিজেপিকেও এগিয়ে আনা হয়েছে। ফলে এই সমীক্ষা দেখে একটি কথাই স্পষ্ট যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯২টি আসনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন এর পথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অর্থাৎ এক্ষেত্রে তৃণমূলকে কিছুটা এগিয়ে রাখা হলেও এই লড়াইয়ের বার্তা কিন্তু দিচ্ছে সবগুলো চ্যানেল। আমরা এক একটি করে এই বুথ ফেরত সমীক্ষা আপনাদের কাছে তুলে ধরব, এক একটি করে আলোচনা করব। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের সংবাদদাতা অনন্যা মজুমদার থাকবেন ফোনে এবং কতটা ভোট প্রস্তুতি সে বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে চলে আসছি এই যে বুথ ফেরত সমীক্ষা এই বিষয়টার দিকে। বুথ ফেরত সমীক্ষায় এবিপি নিউজ এবং সি ভোটার বলেছিল তৃণমূল ১৫২ থেকে ১৬৪, বিজেপি ১০৯ থেকে ১২১, বামেরা পাবে ১৪ থেকে ২৫। অর্থাৎ বেশি একটা ফারাক নেই বিজেপির সাথে। এবিপি নিউজ এবং সি ভোটার তৃণমূল বলেছে তৃণমূল পাবে ১৫২ থেকে ১৬৪, বিজেপি ১০৯ থেকে ১২১ এবং বামেরা পাবে ১৪ থেকে ২৫। অর্থাৎ এই ক্ষেত্রে তৃণমূল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে এবং তৃণমূলই সরকার গড়বে। এবার আসি রিপাবলিক সিএনএক্স এর বুথ ফেরত সমীক্ষা। রিপাবলিক সিএনএক্স বলছে তৃণমূল পাবে ১২৮ থেকে ১৩২, বিজেপি পাবে ১৩৮ থেকে ১৪৮, বামেরা পাবে ১১ থেকে ২১। অর্থাৎ এক্ষেত্রে বিজেপিকে এগিয়ে রেখেছে রিপাবলিক সিএনএক্স এবং তারা আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসছে সেটা কিন্তু আভাস দিয়েছে তাদের বুথ ফেরত সমীক্ষায়। এবিপি নিউজ দিয়েছে তৃণমূল ক্ষমতায় আসবে, আর রিপাবলিক সিএনএক্স বলছে তৃণমূল নয় বিজেপি ক্ষমতায় আসছে ১৩৮ থেকে ১৪৮টি আসন পেয়ে। এবারে যাচ্ছে টাইমস নাও এবং সি ভোটার কি বলছে দেখুন। টাইমস নাও এবং সি ভোটার বলছে তৃণমূল পাবে ১৫৮, বিজেপি পাবে ১১৫, বামেরা পাবে ১৯টি আসন। অর্থাৎ এক্ষেত্রেও তারা তৃণমূলকেই ক্ষমতায় বসাচ্ছে তৃতীয়বারের মতো। অর্থাৎ তৃণমূল ১০০ আসন পেয়ে ক্ষমতায় আসছে। টাইমস নাও এবং সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় এটাই কিন্তু উঠে এসেছে। এবারে যাব সিএনএন নিউজ 18 কি বলছে বুথ ফেরত সমীক্ষায়। সিএনএন নিউজ 18 বলছে তৃণমূল ১৬২ আসন, বিজেপি ১১৫টি আসন আর বামেরা পাবে ১৯টি আসন। সিএনএন নিউজ এবং 18 সিএনএন নিউজ 18 যেটা সমীক্ষা দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা, তাতে বলছে তৃণমূল ১৬২, বিজেপি ১১৫, বামেরা পাবে ১৫। সিএনএন নিউজ 18। অর্থাৎ এই যে বুথ ফেরত সমীক্ষা তাতে এক একটি চ্যানেল এক একটি বা নিজেদের মতো করে এই সমীক্ষা করেছে, তারা তাদের এই সমীক্ষা তুলে ধরেছে। তাতে কিছু কিছু চ্যানেল বলছে তৃণমূল ক্ষমতায় আসবে, আবার কিছু কিছু চ্যানেল বলছে বিজেপি ক্ষমতায় আসবে। সিএনএন নিউজ 18 তৃণমূল ১৬২টি আসনে, বিজেপি ১১৫টি আসনে এবং বামেরা ১৫টি আসনে জয়ী হবে এমনটাই কিন্তু বলছে। অর্থাৎ এই এক্সিট পোল যেটা তাতে ২৯৪টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে ২৯২টি আসনে ভোট হয়, 2টি আসনে ভোট হয়নি প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে। আমরা আবারও সেই এক্সিট পোল তুলে ধরছি যে বিভিন্ন চ্যানেলগুলো পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে তারা যে বুথ ফেরত সমীক্ষা করেছে সেগুলো দেখুন। আবার
152টি, 52 থেকে 164, বিজেপি 109 থেকে 121, বামেরা পাবে 14 থেকে 25। এবিপি নিউজ এবং সি ভোটার বলছে তৃণমূল 152 থেকে 164, বিজেপি পাবে 109 থেকে 121, বামেরা পাবে 14 থেকে 25। রিপাবলিক সিএনএক্স বলছে তৃণমূল 128 থেকে 132, বিজেপি 138 থেকে 148, বামেরা 11 থেকে 21। টাইমস নাও সি ভোটার বলছে তৃণমূল 158টি আসনে জয়ী হবে, বিজেপি পাবে 115টি আসন, বামেরা পাবে 19টি আসন। সিএনএন নিউজ 18, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস, অন্যদিকে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস সেটা বলেছে তৃণমূল পাবে 130 থেকে 156, বিজেপি 134 থেকে 160, বামেরা পাবে 2টি আসন এবং অন্যান্যরা 1টি আসনে জয়ী হবে। আমরা এই বিভিন্ন চ্যানেলে এই বুথ ফেরত সমীক্ষা তুলে ধরছি আপনাদের সামনে এবং এক একটি করে আলোচনা করব আমরা। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারাও ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আলোচনায় শেয়ার করতে পারেন, কেননা আগামীকাল পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের নির্বাচনের ভোট গণনার ব্যাপক প্রস্তুতি। আমরা কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অনন্যা মজুমদারের সাথে, আরো গোটা বিষয়টি নিয়ে আমরা জানার চেষ্টা করব কতটা গণনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামীকাল যে চ্যানেলগুলো তারা নিজেদের মতো করে বুথ ফেরত সমীক্ষা করছে, কেউ বলছে বিজেপি ক্ষমতায় আসবে, আবার কেউ বলছে তৃণমূল ক্ষমতায় আসবে, কেউ বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আবার কেউ বা বলছে যে কোনো দলেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। তবে ভোটের ফলাফল কি হবে সেটা আগামীকাল সকাল থেকেই জানা যাবে এবং নিউজ ভ্যানগার্ড সকাল থেকেই আগামীকালের এই 5টি রাজ্যের ভোটের ফলাফল সরাসরি আপনাদের সামনে তুলে ধরবে এবং আপনারা জানতে পারবেন একসঙ্গে 5টি রাজ্যের ভোটের ফলাফলের কি গতি প্রকৃতি, কোন রাজ্যে কোন দল ক্ষমতায় আসছে, সেই বিষয়টা আমরা সকাল থেকেই তুলে ধরবো আপনাদের সামনে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকেই আমাদের রাজ্যের মানুষের উৎসাহ অনেকটাই বেশি। আমাদের সঙ্গে জুড়েছেন পশ্চিমবঙ্গে আমাদের প্রতিনিধি অনন্যা মজুমদার। অনন্যা, আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার সঙ্গে টোটাল 5টি রাজ্যের ভোট গণনা এবং গণনার প্রস্তুতি কতটা এবং আগামীকাল এই গণনা ঘিরে নির্বাচন কমিশনের কি প্রস্তুতি রয়েছে যদি বলো অনন্যা। হ্যাঁ, প্রথমে যেটা আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে কালকে সকালবেলায় 8টা থেকে শুরু হচ্ছে এই গণনা। মোট রাজ্যে কিন্তু 108টা গণনা কেন্দ্র করা হয়েছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলাতে যেহেতু সব থেকে বড় জেলা এবং যেহেতু বিধানসভা কেন্দ্র বেশি, ফলে সবচেয়ে বেশি হচ্ছে সর্বাধিক 15টি সেখানে গণনা কেন্দ্র রয়েছে এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রামে 1টি করে গণনা কেন্দ্র রয়েছে। এবারে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কমিশনের কাছে, নির্বাচন কমিশনের কাছে, সেটা হচ্ছে বাড়তে থাকা করোনা সংক্রমণ এবং সেই জন্য আগে থেকেই কিন্তু অনেক রকম বিধিনিষেধ তারা আরোপ করেছে এবং আগামীকালও কিন্তু সেই বিধিনিষেধ আরোপ করা থাকছে। অর্থাৎ যদি কোনো প্রার্থী বা এজেন্ট ওখানে ঢুকতে যান গণনা কেন্দ্রে, সেক্ষেত্রে তাদেরকে হাতে ওই কোভিড নেগেটিভ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তাদেরকে সঙ্গে রাখতে হবে, অথবা তারা যে দুটোই টিকাকরণ সম্পন্ন করেছেন সেইটার কোনো সার্টিফিকেট তাদের সঙ্গে রাখতে হবে। এই একই নিয়ম কিন্তু বলবৎ থাকছে যারা নির্বাচন কমিশনের আধিকারিক হয়ে কাজ করছেন তারা, অর্থাৎ রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যিনি থাকবেন তাদের জন্য কিন্তু একই ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একই রকম ভাবে সেই শংসাপত্র যদি দেখানো হয় তবেই তারা বসতে পারবেন। যেহেতু অনেক সময় দেখা গেছে এই 8 দফার ভোটে এরকম দেখা গিয়েছে যে রিটার্নিং অফিসার গেছেন বা পোলিং অফিসার গেছেন তাদের অনেক সময় দেখা গেছে যে করোনা আক্রান্ত, তারা পরে জানা গেছে। সেই সময় পরিবর্ত ব্যবস্থা কিছু থাকেনি বলে অনেক সময় অসুবিধায় পড়তে হয়েছে। সে কথা মাথায় রেখে এবার কমিশন কিন্তু গণনা কেন্দ্রে একজন রিটার্নিং অফিসারের পরিবর্তে 4 জন অফিসারকে রিজার্ভ রেখেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থা কিন্তু আগে কখনো করতে হয়নি, এইবার করা হয়েছে। এবং শুধু তাই নয়, রাজ্যে যেহেতু ওই গেজেটেড অফিসার এক্সিকিউটিভ লেভেলে তাদের অফিসারের যদি অভাব হয়, তাই পার্শ্ববর্তী রাজ্যগুলিকেও কিন্তু কমিশন বলে রেখেছে যে কোনো মুহূর্তে প্রয়োজনে তারা সেখান থেকেও কিন্তু অফিসারদের নিয়ে আসতে পারেন। এবার চলে আসি গণনার যে প্রক্রিয়া। প্রথমত শুরু হচ্ছে সকাল 8টায় এবং প্রথমে শুরু হবে পোস্টাল
ব্যালট দিয়ে। এই পোস্টাল ব্যালটের মধ্যেও এবার কিছু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 3টি বিশেষ পোস্টাল ব্যালট করা হয়েছিল। একটা হচ্ছে 80 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা এবার চাইলে বাড়ি থেকে বসে এই পোস্টাল ব্যালটে ভোটটা দিতে পারছেন। যারা করোনা সংক্রমিত তারা যদি মনে করতেন যে তারা বুথে যাবেন না, যদিও কমিশন নির্দেশ দিয়েছিল যে শেষ যে ঘন্টা থাকবে ভোটের দিনে সেইটা কিন্তু শুধুমাত্র করোনা যারা আক্রান্ত তারাই যাবেন, এটা কিন্তু কমিশন থেকে নিয়ম করা হয়েছিল। তা সত্ত্বেও যদি কেউ মনে করেন যে না তারা যাবেন না, তারা কিন্তু বাড়ি থেকে পোস্টাল ব্যালটে দিতে পারতেন। 3 নম্বর হচ্ছে পিডব্লিউডি অফিসার যারা ছিলেন তাদের জন্য কিন্তু এবার পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছিল। ফলে এই পোস্টাল ব্যালটগুলি প্রথমে গণনা কিন্তু হবে এবং তার পরবর্তীকালে এমনি যেগুলো ইভিএম এ এসছে সেগুলো গণনা শুরু হবে। উল্লেখযোগ্যভাবে যারা থাকবেন প্রার্থীর এজেন্ট হিসেবে তারা কিন্তু এবার শুধুমাত্র একটি ফর্ম, সাদা কাগজ এবং পেন ছাড়া ঢুকতে পারবেন না এবং এই সাদা ফর্মের মধ্যে তাদের পোলিং স্টেশন কোথায় কোন টেবিলে হচ্ছে সেটা কিন্তু সিস্টেমেটিক্যালি লিখে দেওয়া হবে এবং সেইভাবেই তাদের করতে হবে। একটা গোটা হলের মধ্যে যতগুলো ইভিএম আছে সেই ইভিএম এর যতক্ষণ গণনা না সম্পূর্ণ হবে ততক্ষণ কিন্তু নতুন ইভিএম আর ওই হলে ঢুকবে না। এরকম একাধিক নিয়ম করেছে। এবার যদি আমি আসি নিরাপত্তার বিষয়টাতে, নিরাপত্তাতে যেরকম আমরা দেখেছিলাম যে ভোট গ্রহণের ক্ষেত্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল এবং সেখানে রাজ্য পুলিশের ভূমিকা ছিল একেবারে বাইরের দিকে বলয়ে, এবারও কিন্তু ঠিক তাই। স্ট্রং রুমের সামনে 1 প্লাটুন করে নিরাপত্তা কর্মীদের রাখা হয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু সিআইএসএফ জওয়ান। তাছাড়াও ইভিএম নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য মূলত কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ দেরই ব্যবহার করা হবে। সেখানে রাজ্যের সশস্ত্র পুলিশ তাদের সাহায্য করতে পারেন। আর গণনা কেন্দ্রের ত্রিস্তরীয় যে বলয় হয়েছে তার মধ্যে একদম বাইরে থাকবেন রাজ্য পুলিশের সশস্ত্র কর্মীরা, দ্বিতীয় স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং কিছু সংখ্যক রাজ্য পুলিশ সশস্ত্র পুলিশরা, কারণ যদি ইভিএম নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হয়। কিন্তু একেবারে গণনা কেন্দ্রের মধ্যে যারা থাকবেন তারা কিন্তু শুধুই সিআইএসএফ জওয়ানরা। জয়ন্তদা, হ্যাঁ, যে বিষয়টা আপনার কাছে জানবো যে পশ্চিমবঙ্গের সাথে আমাদের রাজ্যের মানুষের একটা আত্মিক যোগাযোগ রয়েছে, তো স্বাভাবিকভাবেই 5 রাজ্যের যে ভোট তার মধ্যে পশ্চিমবঙ্গের দিকে আমাদের রাজ্যের মানুষের সবচেয়ে বেশি নজর এবং আমরা আজকে মূলত বিভিন্ন চ্যানেলের যে ভূত ফেরত সমীক্ষা সেগুলো নিয়েই আলোচনা করছিলাম এবং দেখা গেছে এক একটি চ্যানেল তারা নিজেদের মতো বুথ ফেরত সমীক্ষায় এবং বেশিরভাগ চ্যানেলই যেটা বলছে যে তৃণমূলই তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে, আবার 2-1টি চ্যানেল বলছে বিজেপি ক্ষমতায় আসছে। তবে রকম সকম দেখে কি মনে হচ্ছে অনন্যা? দেখুন, প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে এখানে বেশ কিছু ফ্যাক্টর এখানে কাজ করেছে। প্রথমত যে এবার যে ভোটটা, এই ভোটটা কিন্তু একেবারে স্বতন্ত্র ভোট। তার কারণ হলো এই ভোটে প্রধান যে ইস্যু ছিল তা হচ্ছে মেরুকরণের রাজনীতি। অর্থাৎ এই বারবার যত ভোটের আগে আমরা দেখেছি এখানে যে যতগুলো মডিউল এখানে ধরা পড়েছে, যারা জঙ্গি সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যোগ ধরা পড়েছে মুর্শিদাবাদে, একাধিক বোমা বিস্ফোরণের কথা ধরা পড়া হয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে যে জঙ্গি যোগ এখানে রয়েছে। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে রাজ্য সরকার যে খুব একটা কিছু করতে পারেনি এটা মানুষ কিন্তু বুঝেছিল এবং সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এবং এক শ্রেণীর মানুষ বারবার মনে করছিলেন যে, বিশেষ করে হিন্দুরা মনে করছিলেন এখানে যে তারা কিন্তু একেবারেই এখানে সেফ নন, নিরাপদ নন। ফলে এই বিজেপি সরকার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় সরকার, তাদের যে নেতারা বারবার এই রাজ্যে এসে এটা কিন্তু খানিকটা হলেও বোঝাতে সক্ষম হয়েছেন যে যদি মেরুকরণের রাজনীতি এখানে না করা যায়, অর্থাৎ হিন্দুরা যদি একত্রিত না হন, তাহলে কিন্তু তাদের সামনে সমূহ বিপদ। এই যে ফ্যাক্টরটা, এটা কিন্তু এবার একটা বড় কাজ হচ্ছে বিজেপিকে এগিয়ে রাখার জন্য। এটা প্রথম ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর আপনি যদি বলেন তাহলে এখানে দ্বিতীয়টা হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি, যেটা বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে এখানে বলেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে, যেমন দক্ষিণ 24 পরগনা যদি জেলাটাকে আমরা ধরি, দক্ষিণ 24 পরগনা যেহেতু উপকূলীয় জেলা, সেখানে যেহেতু আমফান এবং আয়লার মতো দুটো বড় ঝড় চলে গিয়েছে। আমফান তো শতাব্দীর মানে সেরা ঝড় এখানে হয়েছে। এই আয়লার যে ক্ষতি, সেই আয়লার ক্ষতি কিন্তু মিটিয়ে উঠতে পারেনি রাজ্য সরকার। সেখানে আমফান হওয়ার পরে সেই মানুষদের কাছে কিন্তু কিছুই পৌঁছয়নি এবং বারবার অভিযোগ উঠেছে যে সেখানে যারা রয়েছেন শাসক দল, পঞ্চায়েত, যারা তৃণমূল কংগ্রেসের ছিলেন, তারা কিন্তু মুখ দেখে দেখে সেই ত্রাণ বিলি করছেন, অর্ধেক ত্রাণ মানুষ পাননি। ফলে এটা একটা ওই অঞ্চলগুলোই কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে একটা ফ্যাক্টর। আপনি যদি নর্থ বেঙ্গল চলে যান, উত্তরবঙ্গে চলে যান, উত্তরবঙ্গে আমরা যদি কেন্দ্রীয়
আমাদের যে সময় সংসদ মানে ইলেকশন হয়েছিল, লোকসভার ইলেকশন ছিল, সে সময়ও যদি আমরা দেখি সেখানেও কিন্তু মানুষ একেবারেই শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তার প্রথম কারণ ছিল উন্নয়নের থেকে অনেক দূরে থাকা। মানে কলকাতা থেকে দূরে গিয়ে একটা স্পেশাল সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু আদৌ সেখানে কতটা মানুষ পরিষেবা পাচ্ছেন এইটা কিন্তু মানুষ দেখেছেন। ফলে গ্রাম বাঙ্গাল, এই উত্তরবঙ্গের যে গ্রাম বাংলার মানুষ, তারা কিন্তু আর এই তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখতে পারেননি, বরং তারা চাইছেন যে দেখি যে সব, যেহেতু এখানে 34 বছরের বাম শাসন হয়েছে, প্রায় 10 বছর হয়ে গিয়েছে এই তৃণমূল কংগ্রেসের মানে দু দফার শাসন, ফলে এবার কিন্তু মানুষ, যেটা এখানকার মানুষ আমরা যেটা বুঝতে পেরেছি গ্রাসরুট লেভেলে, যে ম্যাক্সিমাম মানুষ চাইছেন যে দেখতে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি একই জায়গায় থাকে, অর্থাৎ বিজেপি যদি থাকে, তাহলে কতটা উন্নতি হতে পারে আদৌ বাংলায়। তো এই ফ্যাক্টর গুলো কিন্তু এখানে কাজ করেছে। আর দ্বিতীয়ত যেটা বলা সেটা হচ্ছে যে এখানে আরেকটা বড় জিনিস হচ্ছে যে লোক অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু স্বাস্থ্য সাথীর মতো অনেক কিছু এখানে সুবিধা নিয়ে এসছেন, প্রায় 64টি জনমুখী প্রকল্প হয়েছে, সেটা হয়তো হয়েছে ঠিক কথাই, কিন্তু গ্রাসরুট লেভেলে গিয়ে দেখলে সেই প্রকল্পের সুবিধে কতটা মানুষের কাছে পৌঁছেছে তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। কারণ স্বাস্থ্যসাথীর কার্ড নিয়েও সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেননি, বেসরকারি হাসপাতাল নিতে চায়নি, এমন কিন্তু উদাহরণ ভুরি ভুরি রয়েছে। প্রথমে যখন পিকে এলেন এখানে, অর্থাৎ প্রশান্ত কুমার এলেন হিসেবে, পরে বলা হলো যে তিনি মমতাকে বলো, অর্থাৎ কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যা আপনি সরাসরি বলতে পারবেন মুখ্যমন্ত্রীকে। সেইটাও কিন্তু বেশি দিন চলেনি, 1 মাস বা 2 মাস পরে কিন্তু দেখা গেছে সেই প্রকল্পটা মুখ থুবড়ে পড়েছে। তার কারণ এত পরিমাণ অভিযোগ সেখানে আসছিল, সেই অভিযোগগুলো সামাল দেওয়ার মতো কিন্তু সেই পরিকাঠামো রাজ্য সরকারের কাছে ছিল না। তো এগুলো সবই এক একটা ফ্যাক্টর। এবং বিধানসভা নির্বাচন যেহেতু রাজ্য চালানোর নির্বাচন হয়, এখানে যেহেতু দেশ নয়, ফলে মানুষের কিন্তু অনেক রকম চাহিদা থাকে, সেই চাহিদাগুলো কতটা মেটাতে পেরেছে এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, আমার মনে হয়েছে যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা বিপদই হবে আর কি। এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের জন্য বিজেপিকে সামান্য হলেও এগিয়েই রাখছি আমরা। আরেকটা বিষয়, শেষ প্রশ্ন জানবো আমরা, যেটা হচ্ছে যে বামেরা এবার কিন্তু নির্বাচনে একটা বাজি খেলেছে আব্বাস সিদ্দিকীর হাত ধরে, এবং সমালোচিতও হয়েছে, এবং এই আব্বাস সিদ্দিকীর হাত ধরাটা বামেদের পক্ষে কি সুখকর হবে মনে হয়? একেবারেই হবে না, কারণ বামপন্থীরা যারা আব্বাস সিদ্দিকীর হাত ধরেছেন এবং ব্রিগেডের যে সভাটা হয়েছিল, সেই ব্রিগেডের সভায় আব্বাস সিদ্দিকীর যে অ্যাটিটিউড ছিল বা তার যে শরীরী ভাষা, সেটা কিন্তু প্রচুর বাম বর্ষিয়ান যারা সমর্থক এবং কর্মী তারা কিন্তু নিতে পারেননি। তার কারণ হচ্ছে যে আইএসএফ এর যা যা বক্তব্য ছিল সেগুলো কিন্তু কোনোভাবেই দেশ বা রাজ্যের প্রতি খুব ভালো কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল না। কারণ আইএসএফ বারবারই বলার চেষ্টা করছিল যে তারা যেটা ঠিক করবেন, তারা যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়, আমরা জানি এখানে প্রায় 40% ভোট তাদের হাতে আছে, এবং বেশ কিছু জেলা এখানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তো সেই সব জায়গাতে তারা যেহেতু একটা ফ্যাক্টর, তারা এটা বুঝতে পেরেছেন যে তারা সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা নিতে পারেন, এবং সেই জন্য সেটা মাথায় রেখে তারা যা যা কথাগুলো বলেছেন, আব্বাস সিদ্দিকীর যদি পুরনো আমরা ভিডিওগুলো দেখি, তিনি যে জনসভাগুলো করেছেন তার সমর্থকদের মধ্যে, সেগুলো কিন্তু কোনোটাই খুব অসাম্প্রদায়িক মনে হয়নি। ফলে সাম্প্রদায়িক তকমা কিন্তু আব্বাস সিদ্দিকী ছিল। এখন বামের সাথে জোট করার পরে সে যতই নিজেকে বদলাক না কেন, আদৌ আব্বাস সিদ্দিকীকে আদৌ ভরসা করা যায় কিনা সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে প্রত্যেকের মনে। তাই বামরা এদের সঙ্গে জোট করে যে খুব বেশি লাভবান হবে সেটা কিন্তু আমরা একেবারেই মনে করছি না। ধন্যবাদ। কংগ্রেস আর আরেকটা জিনিসও বলিস যে তৃণমূল কংগ্রেসেরও একটা মুসলিম ভোট ব্যাংক আছে, অবশ্যই, এবং আমরা জানি কংগ্রেসেরও একটা মুসলিম ভোট ব্যাংক আছে। ফলে এই এতগুলো মুসলিম ভোট ব্যাংকের কাটাকাটিতে কিন্তু আফটার অল বিজেপি প্রার্থীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটাই উজ্জ্বল হচ্ছে। তার মানে আপনি বিজেপিকে এগিয়ে রাখছেন?
হ্যাঁ, আমাদের যেটুকু ঘুরে তো মনে হয়েছে যে এখানে অবশ্যই বিজেপি একটা বড় ফ্যাক্টর এবং এগিয়ে অবশ্যই রয়েছে, এবং খুব ভুল না হলে হয়তো মানে আগামীকাল তো আমরা এতক্ষণে সব জানতেই পেরে যাব, কারণ যেহেতু মাত্র 8 ঘন্টার মধ্যে ইভিএম গণনা শেষ হয়ে যাবে বলে কমিশন দাবি করেছে, ফলে 10টার মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে মনে হচ্ছে যে বিজেপি সরকারই হয়তো এখানে গঠন হতে চলেছে। ধন্যবাদ অনন্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কলকাতার আমাদের প্রতিনিধি অনন্যা মজুমদার। তিনি যেটা বললেন, অনেকগুলো ফ্যাক্টর এবার পশ্চিমবঙ্গ নির্বাচনে কাজ করছে এবং বামেরা এবার বলা যেতে পারে আব্বাস সিদ্দিকীর হাত ধরে ভুল করলো না তারা লাভবান হলো সেটা আগামীকালই বোঝা যাবে। তবে আমাদের প্রতিনিধির বক্তব্য হচ্ছে বামেরা আব্বাস সিদ্দিকীর হাত ধরে ভুলই করেছে, হয়তো বা পরবর্তী সময়ে তারা হয়তো বলতে পারে যে সেটা ঐতিহাসিক ভুল। কিন্তু তৃণমূল এবং বিজেপির যে লড়াই হয়েছে, কাটায় কাটায় লড়াই, এবং এই লড়াইয়ে কারা যেতে, যেটা অনন্যা আমাদের প্রতিনিধির বক্তব্য হচ্ছে যে বিজেপিকে তিনি এগিয়ে রেখেছেন অনেকটাই। কেননা পশ্চিমবঙ্গের একাংশ মানুষ চাইছে কেন্দ্র এবং রাজ্যে যদি একই সরকার হয় তবে রাজ্যের ডেভেলপমেন্ট হবে, এবং পাশাপাশি তৃণমূল যেসব জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে সেটা মাঝখানেই মুখ থুবড়ে গেছে এবং মুখ থুবড়ে পড়েছে। তৃণমূল স্তরের মানুষ সেটার সুবিধা পায়নি। তবে মানুষ কাকে ভোট দিয়েছেন সেটা বোঝা যাবে আগামীকাল ভোট গণনার পরেই, এবং আমরা সকাল 10টা, 10:30, 11টার মধ্যেই ভোটের ফলাফল মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে যে কারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে এবং কারাই পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়ী হচ্ছে। সময় হয়ে গেছে ছোট্ট বিরতির পর ফিরে আসছি আসাম নিয়ে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের দিকেও তাকিয়ে আছেন অনেকেই। আসাম নিয়েও অনেকের উৎকণ্ঠা রয়েছে, কে আসছে, আগামী আসাম বিধানসভা নির্বাচনে কারা, কোন দল মন্ত্রিসভা করছে, এবং আসাম নিয়েও কিন্তু বুথ ফেরত সমীক্ষা হয়েছে, সেটাও দেখাবো আপনাদের। তবে বিরতিতে যাওয়ার আগে একজন বন্ধু ফোন করেছেন। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? খোয়াই থেকে বলছি জয়ন্ত বাবু। হ্যাঁ বলুন। প্রসঙ্গ 5 রাজ্য। আমার মনে হয় সারা ভারতব্যাপী এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা, বঙ্গ নিয়ে মাতামাতিটা বেশি। সারা ভারতে তাকিয়ে আছে বঙ্গ। তবে ব্যাপারটা এইরকম, এটা কিন্তু একটা পেস্টিসাইড। আমরা দেখতে পেলাম আমাদের দিল্লির নেতৃত্ব সবাই ঝাঁপিয়ে পড়ল বঙ্গের দিকে, আর ওই মহিলা মমতা ব্যানার্জি উনি কিন্তু একাই ফাইট করল। তবে আমাদের যে আত্মীয় স্বজন কলকাতায়, তারা যে অপিনিয়ন দেখলাম মমতার উপর খেপা। একমাত্র আমি সোজা সাপটা বলছি, আপনাদের কলকাতার প্রতিনিধি খুব সুন্দরই বলল, ওই মমতার একটাই দোষ, সেটা হচ্ছে মুসলিম তোষণ। তারা প্রশ্নই করছে, এবার শিক্ষা দেওয়া হবে। আর বিজেপি আমাদের সর্বভারতীয় লিডাররা কিন্তু সবাই ছাপিয়ে পড়ছে, ওদের কাছে একটা বার্তা ঠিকই আছে। অনেকটা আমাদের ত্রিপুরার মতো। আমাদের ত্রিপুরার রেশিওটার খুব 1.5%। অনেকে ভাবতেই পারিনি সরকার বদল হবে, কিন্তু আমরা সব কমিউনিস্টরা কিন্তু আমরা সব ভোট ওই দিকে দিয়েছি। 10 বছরের মমতার ওই পয়েন্টটা খুব সুন্দর, এন্টি ইনকামপেন্সি। এটা একটু আংশিক কাজ করবে, আর একটা বৃহৎ কাজ সেটা হচ্ছে ওই মুসলিম তোষণ। আমার যেটা মনে হয় কালকে সকালেই তো পরিষ্কার চিত্র পাবো। তবে ত্রিপুরার ওই করোনার পরেই একটা আলোচনা হয়ে যায়। আমি দেখলাম আমাদের প্রতিবেশী পাড়ায় পাড়ায় প্রথম করোনা নিয়ে 2-4 কথা, এরপরে চলে যায় বঙ্গ। ত্রিপুরার মধ্যে একটা ওই আর্থিক একটা সম্পর্ক আমাদের, এখানেও বাংলা এখানেও বাংলা। কালকে সকালটা শুরু করবেন তো দেখতেই পাবো। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আরো যে 4টি রাজ্যে নির্বাচন সেটার বুথ ফেরত সমীক্ষায় বিভিন্ন চ্যানেলগুলো কি বলেছে, পাশাপাশি আপনারা ফোন করে আপনাদের মতামত জানাবেন। আসামে রয়েছে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি মন্ত্রিসভা, এবং সেখানে বুথ ফেরত সমীক্ষায় আসামে এবিপি সি ভোটার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পাবে 58 থেকে 71টি আসন, কংগ্রেস পাবে 53 থেকে 66টি আসন, আর অন্যান্যরা পাবে 5টি আসন। তার মানে এবিপি এবং সি ভোটারের সমীক্ষায় বিজেপি আসামে ক্ষমতায় আসছে 58 থেকে 71টি আসনে। কংগ্রেস 53 থেকে 66টি আসন পাবে। তার মানে কংগ্রেস এবারে নির্বাচনে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। অন্যান্যরা পাবে 5টি আসন।
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিসের সমীক্ষা, তাতেও দেখানো হয়েছে বিজেপি আসামে ক্ষমতায় আসছে দ্বিতীয়বার, এবং সেখানে বিজেপি পাবে 75 থেকে 85টি আসন, কংগ্রেস পাবে 40 থেকে 50টি আসন, অন্যান্যরা পাবে 1 থেকে 4টি আসন। ইন্ডিয়া টুডে এবিবি সি ভোটার সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে এবং বিজেপি আসামে দ্বিতীয়বার ক্ষমতায় আসছে, সেটা বুথ ফেরত সমীক্ষায় সবাই কিন্তু সেই সমীক্ষায় তুলে ধরার চেষ্টা করেছে। এবং ইন্ডিয়া টুডে আমরা শুধুমাত্র এবিপি সি ভোটার এবং ইন্ডিয়া টুডে অ্যাক্সিসের সমীক্ষাটাই তুলে ধরলাম আসামের ক্ষেত্রে। আসামেও কিন্তু এবার অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে। সেখানে বিজেপির বিরুদ্ধে মহাজোট, কংগ্রেস সহ অন্যান্য দলগুলো মিলে তারা মহাজোট গঠন করে এবং মহাজোট গঠন করে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল আসাম বিধানসভা নির্বাচনে। এবং সেখানে এবার বড় ফ্যাক্টর ছিল এনআরসি, কেননা আসামের অনেক মানুষ এই এনআরসি নিয়ে বিজেপি সরকারের উপর ক্ষুব্ধ ছিল এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আসামে বেশ কিছু অভিযোগও ছিল। কিন্তু ভোটের যা সমীক্ষার ফলাফল, বুথ ফেরত সমীক্ষায়, তাতে দেখা গেছে এই ফ্যাক্টরগুলো কিছুটা হলেও কাজ করেনি, ফলে আসামে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে বিজেপি, এমনটাই বুথ ফেরত সমীক্ষায় আভাস দিয়েছে বিভিন্ন চ্যানেলগুলো। আবারও দেখাচ্ছি আপনাদের আসামের, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাজ্য, স্বাভাবিকভাবেই আমাদের উৎসাহটা আসাম নিয়েও রয়েছে এবং সেখানে বুথ ফেরত সমীক্ষায় বেশিরভাগ চ্যানেল, আমরা দুটি চ্যানেলের দ্বারা সমীক্ষাগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখুন আবারও। আসামেও আগামীকাল সকাল থেকে ভোট গণনা শুরু হবে, যেহেতু কোভিড পরিস্থিতি, এবং এই কোভিড পরিস্থিতির মধ্যে আসামে আঁটোসাঁটো নিরাপত্তা এবং সেখানে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে কোনো ধরনের উৎসব, বিজয় মিছিল সেটা করা যাবে না এবং দৈহিক দূরত্ব বজায় রেখে যারাই ভোট গণনার কাজে নিয়োজিত থাকবেন তারা নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়েই ভোট কেন্দ্রে যেতে পারবেন। এমনকি ইলেকশন এজেন্টরা তাদেরও নমুনা পরীক্ষা করতে হবে, সেই রিপোর্ট নিয়ে যেতে হবে গণনা কেন্দ্রে, এমনটাই কিন্তু নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের। তার মানে গণনা নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত আসাম। আগামীকাল সকাল থেকে সেই রাজ্য ভোট গণনা শুরু হবে। এবারে যাব তামিলনাড়ু। 234টি আসন, বিধানসভার আসন রয়েছে তামিলনাড়ুতে। আসামে রয়েছে 126টি আসন, 126টি কেন্দ্রে ভোট হয়, আর তামিলনাড়ুতে 234টি কেন্দ্রে ভোট হয়। তামিলনাড়ুতে মূলত লড়াইটা হচ্ছে এআইএডিএমকে এবং ডিএমকে। একটা হচ্ছে জয়ললিতা, যিনি প্রয়াত হয়েছেন, জয়ললিতার দল, আরেকটা হচ্ছে করুণানিধির দল, এবং এই দুই দলের মধ্যে এবারে লড়াই। এবং এই লড়াইয়ে ডিএমকে এবার তামিলনাড়ুতে ক্ষমতায় আসছে, এমনটাই কিন্তু এবিপি সি ভোটারের সমীক্ষায়। ডিএমকে পাবে 160 থেকে 172টি আসন, এআইএডিএমকে পাবে 58 থেকে 70টি আসন, অন্যান্যরা পাবে 0 থেকে 60টি, অর্থাৎ 60টি আসন। এবার এআইএডিএমকে ক্ষমতায় আসছে না, ক্ষমতার মুখ দেখছে না। ডিএমকে এবার তামিলনাড়ুতে ক্ষমতায় আসছে। ইন্ডিয়া টুডে এক্সাইজ এই সমীক্ষায়ও তারা ডিএমকে কে এগিয়ে রেখেছে। এআইএডিএমকে এবারের বিধানসভা নির্বাচনে, তামিলনাড়ু নির্বাচনে পাবে 38 থেকে 54টি আসন, ডিএমকে 175 থেকে 195টি আসন, অন্যান্যরা পাবে 1 থেকে 60টি আসন। অর্থাৎ দুটি বুথ ফেরত সমীক্ষায় তারা ডিএমকে কে এগিয়ে রেখেছে। অর্থাৎ তার মানে তামিলনাড়ুতে অনেকদিন পর ডিএমকে মন্ত্রিসভা গড়ছে এবং মূল লড়াইটা হচ্ছে জয়ললিতার দলের সাথে, প্রয়াত করুণানিধির দলের লড়াই। এবং সেই লড়াইয়ে
শেষ হাসি ফুটছে ডিএমকের মুখে, এমনটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে। এবং তামিলনাড়ুতেও গণনা ঘিরে আঁটুসাঁটু নিরাপত্তা এবং করোনা বিধি মেনে আগামীকাল তামিলনাড়ুতেও সকাল থেকে গণনা শুরু হবে এবং গোটা গণনা কেন্দ্রের চারপাশে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এবং পাশাপাশি কোভিড বিধি মেনে চলার জন্য নানা ধরনের সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার করা, দৈহিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, এই বিষয়গুলো রয়েছে। এবং যারা গণনা কেন্দ্রে গণনার কাজে নিয়োজিত থাকবেন তাদেরকে অবশ্যই দৈহিক দূরত্ব বজায় রাখা, যেটা নির্বাচন কমিশনের নির্দেশ, মাস্ক ব্যবহার করতে হবে। এবং যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদেরকেও এই কোভিড বিধিগুলো মেনে চলতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ। এবারে যাব বাম শাসিত কেরল। 140টি আসনে কেরলে বিধানসভা নির্বাচন হয় এবং এই 140টি আসনে লড়াইয়ে এবারও বামেরা কেরলে নির্বাচনে লড়াইয়ে জয়ী হচ্ছে, এমনটাই কিন্তু আভাস বুথ ফেরত সমীক্ষায়। পিনারাই বিজয়নের নেতৃত্বে কেরালায় ফের বামেরা মন্ত্রিসভা গড়ছে, এমনটাই কিন্তু সেই আভাসে প্রমাণিত বা এই আভাসে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন এবিপি ও সি ভোটারের সমীক্ষা, তাতে এলডিএফ 71 থেকে 74টি আসন পাবে, ইউডিএফ 62 থেকে 68টি আসন পাবে, অন্যান্যরা পাবে 2টি আসন। এবিপি ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা, তাতে বলা হয়েছে এলডিএফ 71 থেকে 74টি আসন, ইউডিএফ 62 থেকে 68টি আসন, অন্যান্যরা পাবে 2টি আসন। অন্যদিকে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস যে সমীক্ষা করেছে তাতেও বলা হয়েছে এলডিএফ ক্ষমতায় আসছে, 104 থেকে 120টি আসন পাবে, ইউডিএফ পাবে 20 থেকে 36টি আসন, বিজেপি পাবে 2টি আসন, অর্থাৎ খাতা খুলছে তারা, অন্যান্যরা পাবে 2টি আসন। সেখানেও বিজেপি খুব একটা ভালো ফলাফল করতে পারবে না, বামেরা ক্ষমতায় আসছে। এবং 2টি বুথ ফেরত সমীক্ষায় সেটাই কিন্তু বলা হয়েছে কেরলের ক্ষেত্রে। কেরল বিধানসভা নির্বাচনে 140টি আসনে ভোট হয় এবং 140টি আসনে বুথ ফেরত সমীক্ষা, 2টি সমীক্ষা আমরা তুলে ধরলাম কেরলের ক্ষেত্রে, এবং সেখানে বাম গণতান্ত্রিক ফ্রন্ট তারাই ক্ষমতায় আসছে, এমনটাই বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে। কেরলের ক্ষেত্রেও আগামীকাল এই নির্বাচনের গণনাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানেও নিরাপত্তা বেষ্টনী আছে, সেখানেও যাতে কোভিড বিধি মেনে গণনা হয় সেই বিষয়টার দিকে নির্বাচন কমিশন নজরও দিয়েছেন। এবার আসবো পদুচেরি। সেখানে ভোট হওয়ার কিছুদিন আগে সেই কংগ্রেস মন্ত্রিসভার পতন হয়েছিল এবং পরে এই 5টি রাজ্যের নির্বাচনের সঙ্গে পদুচেরি বিধানসভা নির্বাচন হয়। পদুচেরিতে মূল লড়াই কংগ্রেসের সাথে বিজেপির, এবং সেখানে পদুচেরিতে কংগ্রেস ক্ষমতায় আসছে না, একেবারে কংগ্রেসের আসন সংখ্যা তলানিতে গিয়ে ঠেকবে, এমনটাই কিন্তু আভাস মিলেছে বুথ ফেরত সমীক্ষায়। এবং এবিপি ও সি ভোটারের সমীক্ষায় বিজেপি পাবে 19 থেকে 23টি আসন, কংগ্রেস পাবে 6টি থেকে 10টি আসন, অন্যান্যরা পাবে 1 থেকে 2টি আসন। এবিপি ও সি ভোটারের সমীক্ষায় বিজেপি পদুচেরিতে 19 থেকে 23টি আসন নিয়ে ক্ষমতায় আসছে, কংগ্রেস 6 থেকে 10টি আসন, অন্যান্যরা পাবে 1 থেকে 2টি আসন। এবারে যাব ইন্ডিয়া টুডে অ্যাক্সিস। সেই সমীক্ষায় বলা হয়েছে পদুচেরিতে বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি পাবে 20 থেকে 28টি আসন, কংগ্রেস পাবে 6 থেকে 10টি আসন। অর্থাৎ পদুচেরিতে এবার কংগ্রেস মন্ত্রিসভা গঠন করতে পারবে না, এমনটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে। আমরা 5টি রাজ্যের বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন চ্যানেল থেকে যে বুথ ফেরত সমীক্ষা করা হয় তার খানিকটা তুলে ধরলাম।
আগামীকাল সকাল থেকেই 5টি রাজ্যে ভোট গণনা শুরু হবে কোভিড বিধি মেনে। তার প্রস্তুতি চূড়ান্ত। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা। পশ্চিমবঙ্গ ঠিক একইভাবে, এবং এই পোস্টাল ব্যালটে পশ্চিমবঙ্গে যারা 80 ঊর্ধ্ব মানুষ যারা বাড়ি থেকে বের হতে পারছেন না তারা পোস্টাল ব্যালটে ভোট দেন, এবং পোস্টাল ব্যালটের গণনা দিয়েই ভোটের গণনা শুরু হবে, যেটা নির্বাচন কমিশন বলছে 10:30 থেকে 11টার মধ্যেই চিত্র পরিষ্কার হয়ে যাবে কোন রাজ্যে কোন দল ক্ষমতায় আসছে। আমরা নিউজ ভ্যানগার্ড সকাল থেকে 5 রাজ্যের ভোটের গতি প্রকৃতি তুলে ধরব, গণনার ফলাফল কি আসছে, 5 রাজ্যে কারা সরকার গড়তে যাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরব। পাশাপাশি আমাদের স্টুডিওতে থাকবেন এক্সপার্টরা, তারাও নিজেদের মতো করে তাদের বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি আপনারা যারা আছেন আপনারাও ফোন করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে, ভোট গণনার গতি প্রকৃতি নিয়ে, এবং আমাদের সঙ্গে আলোচনায় শেয়ার করতে পারেন। তো আজকের মতো আলোচনা শেষ করতে যাব, শেষ করার আগে একটি বিষয় যদিও প্রতিদিনই আমাদের বলতে হয়, কেননা কোভিড সংক্রমণ সারা দেশে সংক্রমণের সংখ্যা বাড়ছে, এবং আজকে গোটা দেশে সংক্রমণের সংখ্যা 4 লক্ষ পেরিয়ে গেছে। মনে রাখবেন, গোটা দেশে সংক্রমণের সংখ্যা 4 লক্ষ পেরিয়ে গেছে। সুস্থতার হার থেকে সংক্রমণের হার অনেকটাই বেশি। মৃত্যুর মিছিল, আমাদের রাজ্যে আজকে একজনের মৃত্যু হয়েছে, এবং আমাদের রাজ্যেও সংক্রমণ কিন্তু হু হু করে বাড়ছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যাতে করে কোভিড বিধিগুলো মেনে চলেন। তাই প্রতিবারের মতো, প্রতিদিনকার মতো এবারও বলবো যে কোভিড বিধিগুলো মেনে চলা এখন সর্বাগ্রে প্রয়োজন। কারোর উপর দোষারোপ নয়, কে মাস্ক পরেননি, কে দৈহিক দূরত্ব বজায় রাখেননি সেটা দেখার সময় নেই এখন। আপনি কতটা কোভিড বিধিকে মেনে চলছেন সেটাই হচ্ছে এখন বিচার্য বিষয়। ফলে এই মুহূর্তে সবাইকে একজোট হয়ে কোভিডের বিরুদ্ধে লড়তে হবে, আর সেটা যদি আমরা করতে পারি তাহলে কোভিডের দ্বিতীয় ঢেউকেও আমরা মোকাবেলা করতে পারবো, এবং আমরা জয়ী হবই। শেষ করব আজকের মতো অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।